নমস্কার। মহাকুম্ভের এই পুণ্য নগরীতে আপনাদের অনেক স্বাগত, অনেক অনেক অভিনন্দন জানাই। আমি আজ এখানে শ্রদ্ধার এক উথলে পড়া জনস্রোত দেখেছি। আজ এখানে আমি ভক্তির সাগর দেখেছি এবং আজ আমাদের সঙ্গে রয়েছেন এই ভব্য দিব্য স্বরূপের রূপকার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মহাকুম্ভের আয়োজন যতটা আধ্যাত্মিক ততটাই অকল্পনীয়, অবিশ্বাস্য ততটাই অদ্ভুত। আর আজ এই অদ্ভুত আয়োজনের যিনি রূপকার, সঞ্চালক, আয়োজক, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আমাদের সঙ্গে আছেন। আমি চাই ওনাকে স্বাগত জানানো হোক। যারা যারা দূরে দাঁড়িয়ে আছেন চলে আসুন। যোগীজি আজ্ঞা দিয়েছেন, আপনারা সবাই আসুন, প্লিজ জয়েন করুন, চলে আসুন। আমি যোগীজির কাছে সত্যি খুবই কৃতজ্ঞ। উনি আপনাদের সবাইকে এখানে আসার অনুমতি দিয়েছেন। রজতজি, সবার আগে আমি আপনার ইন্ডিয়া টিভির পুরো টিম এবং আপনাদের সকল দর্শককে মহাকুম্ভ প্রয়াগরাজে হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। যোগীজি, আমরা গঙ্গার তীরে দাঁড়িয়ে আছি। লক্ষ লক্ষ মানুষ ডুব দিচ্ছেন। আজ সকালে যখন আমি এখানে এলাম, তো তারপর দিল্লি থেকে, মুম্বাই থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ জিজ্ঞেস করছেন যে এই যে গঙ্গার জল, এটা কি সত্যি পবিত্র? এটা কি এত স্বচ্ছ? এটা কি এত পরিষ্কার যে এতে ডুব দেওয়া যায়? এটা আজ আমার সৌভাগ্য যে যখন অযোধ্যায় শ্রীরাম জন্মভূমিতে মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রীরামের মূর্তি স্থাপনের ৫০০ বছর পর যখন প্রথম বর্ষপূর্তি হবে, সেই উপলক্ষে মহাকুম্ভের আয়োজনে প্রথমবার উত্তরপ্রদেশ সরকার পুরো মন্ত্রিসভা মা গঙ্গা, যমুনা ও সরস্বতীর এই পবিত্র সঙ্গমের ত্রিবেণীতে এসে উত্তরপ্রদেশের উন্নয়নের জন্য প্রয়াগরাজের সামগ্রিক উন্নয়নের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেছে। এখানে সঙ্গমের ত্রিবেণীতে ডুব দিয়ে পুণ্যের ভাগীদার হয়েছে। যদি উত্তরপ্রদেশ সরকারের পুরো মন্ত্রিসভা ত্রিবেণীতে এসে ডুব দিয়ে দেয়, তবে আমি জোর দিয়ে বলতে পারি যে এর অনুভূতি তখনই হবে যখন কেউ ডুব দেওয়ার সৌভাগ্য অর্জন করবে। আর যদি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখেন, তবে সঙ্গমে যে জলের যে গুণমান আছে, তার যে বিওডি লেভেল আছে তা ৫-এর নিচে রয়েছে। যেখানে বিওডি লেভেল ১৫ পর্যন্ত, ১৫ থেকে ২৫-এর মধ্যে থাকলে তা স্নানযোগ্য হয়, আর এটি এখন আচমন করার যোগ্য বটে। মাননীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় নমামি গঙ্গে প্রকল্পের পর মা গঙ্গার অবিরলতা ও নির্মলতার জন্য গত ১০ বছরের মধ্যে যা কিছু হয়েছে, যা প্রচেষ্টা হয়েছে, তার অদ্ভুত ফলাফল এসেছে। আলাদা বিষয় হলো রাজনৈতিক মন্তব্য করা, রাজনৈতিক রূপে কারোর ওপরে টিপ্পনী করা, কারোর রাজনৈতিক বাধ্যবাধকতা থাকতে পারে, কিন্তু গত এক সপ্তাহে যে কোটি কোটি মানুষ
এখানে এসে পবিত্র সঙ্গমে ডুব দিয়েছেন, তারা এখানে একটি বিশ্বাসের সাথেই এসছেন। আর সেই বিশ্বাস যা তাদের মোদিজির প্রতি আছে, সনাতন ধর্মের প্রতি আছে, মা গঙ্গার প্রতি আছে, মা যমুনার প্রতি আছে, মা সরস্বতীর প্রতি আছে, সেই বিশ্বাসের ভিত্তিতেই আমাদের এই সমস্ত উপস্থাপনা। আর আমাদের দায়িত্ব সেই বিশ্বাস বজায় রাখা এবং তাদেরকে সম্মান করা। সেই দায়িত্ব পালন করার জন্য ডাবল ইঞ্জিন সরকার পূর্ণ প্রতিশ্রুতি ও সততার সাথে কাজ করেই চলেছে। আর এখানকার জল স্নানেরও যোগ্য এবং আচমনেরও যোগ্য। আমি নিজে আচমনও করেছি আর স্নানও করেছি। আপনি বললেন যে এই পুরো ক্যাবিনেট আচমন করেছে, স্নান করেছে। কিছু কিছু মানুষের সমস্যা হতে পারে, তাই আজই অখিলেশ যাদবের মন্তব্য এসছে। উনি বলেছেন যে এই কুম্ভ রাজনৈতিক কাজ করার কোনো জায়গা নয় বা ক্যাবিনেট মিটিং করার জায়গা নয়, এ তো ধর্মীয় স্থান। দেখুন, ধর্মকে যারা সংকীর্ণ গণ্ডিতে বন্দী করে রেখে দিয়েছেন, তারা ধর্মের বিশালতা ও ব্যাপকতা বুঝবেনই না। দেখুন, ধর্ম হলো একটি ব্যাপক ধারণা। ভারতীয় দৃষ্টিভঙ্গি ধর্ম সম্পর্কে এক বিরাট চিন্তার জন্ম দেয়। এটি কোনো ওয়েস্টার্ন চিন্তা নয় যে একে শুধু উপাসনা পদ্ধতি মানা হবে। ধর্ম আমাদের এখানে সদাচার, নৈতিক মূল্যবোধ এবং কর্তব্যের সেই প্রবাহ যার ওপর ব্যক্তি ও সমাজের জীবন টিকে রয়েছে। এখানে প্রয়াগরাজে এসে আমাদের গোটা মন্ত্রী সভা 25 কোটি জনতাকে তাদের কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিচ্ছে যে এটি হলো আমাদের দায়িত্ব, এই কুম্ভ হলো আমাদের দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় আস্থা ও আধুনিকতার যে অদ্ভুত সঙ্গম মহাকুম্ভ হতে যাচ্ছে, সেই অদ্ভুত মিলন মেলায় যথাযথ ব্যবস্থা দেওয়ার জন্য আমরা আমাদের কর্তব্যের কাছে দায়বদ্ধ। আর সেখানে আমরা আমাদের সেই কর্তব্য পালন করছি, যা সঙ্গমের তীরে এসে যে অন্য মানুষ অনুভব করছেন তার অনুভূতিও হবে, আর এই জিনিসটাকেও অনুভব করাবে যে আমরা এখানে যা যা করেছি। দেখো, আমরাও ডুব দিচ্ছি, আপনারাও এসে আস্থার ডুব দিয়ে দিন এবং তারপর নিজের কর্তব্যের পথে আপনারা এগিয়ে যান। সেই কর্তব্য পালনের জন্যই আমাদের গোটা মন্ত্রিসভা আজকে এখানে এসেছে। আমরা প্রয়াগরাজ সম্পর্কে, আমরা প্রদেশ সম্পর্কে, প্রদেশের যুবকের সম্পর্কে, প্রদেশের কৃষকদের সম্পর্কে এবং প্রদেশের মা বোনেদের সম্পর্কে অনেক প্রস্তাবে আলোচনাও করেছি। আমরা প্রয়াগরাজ ও উত্তরপ্রদেশের সামগ্রিক উন্নয়নের ব্যাপক কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। আর আমার মনে হয় এই মহাকুম্ভে অনেক কিছু দেখার আছে এবং পরবর্তী যে কুম্ভ হবে সেখানে আসা ভক্তদের জন্য আজ আমরা সুবিধার ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছি। যোগীজি, আপনি বললেন যে এক সপ্তাহে 9.25 কোটির বেশি মানুষ এসেছেন। এই সংখ্যা নিয়েও বিতর্ক রয়েছে। অখিলেশজি বলছিলেন যে ট্রেন তো খালি আসছে বা মানুষ এখানে আসছেই না। প্রত্যক্ষম কিম প্রমাণম। দেখুন, যাদের কাছে ঈশ্বর, যাদের সেই রাজনৈতিক দৃষ্টি দেননি, তার জন্য তো ঈশ্বর দোষী হতে পারেন না। ঈশ্বর প্রয়াগরাজ আর মা গঙ্গা কি করে দোষী হতে পারেন? যাদের পূর্ণ বিকাশ হতেই পারছে না, তারা অন্ধকারে বেঁচে থাকতেই অভ্যস্ত। তারা প্রয়াগরাজের এই জনস্রোত দেখতে পাচ্ছে না, এই বিশ্বাস, উপচে পড়া আস্থা তারা দেখতে পাবেন না। কারণ এর জন্য ঈশ্বর প্রয়াগরাজ তাদের কর্ম অনুযায়ী তাদের দৃষ্টিও বাধিত করেছেন। কিন্তু এই সংখ্যা কোনো মানুষ গুনছে না। বিশেষত এর জন্য ক্যামেরা লাগানো হয়েছে এবং একটি পূর্ণ মেকানিজম, জিরো ইন্টারফারেন্স।
একটা হেড কাউন্ট করার জন্য ব্যবস্থা রয়েছে, এবং তারপর সেই সব কিছু একসাথে এআই এর মাধ্যমে জুড়ে আর তারপর সেগুলো প্রতি ঘন্টার তথ্য অনুযায়ী সেটা প্রদর্শিত করা হচ্ছে। আর আমার অনুমান অনুযায়ী প্রতিদিন, মানে পৌষ পূর্ণিমা ও মকর সংক্রান্তিতে এখানে ৫.৫ থেকে ৫.৫ কোটি ভক্ত স্নান করেছেন। ১৫ তারিখে প্রায় ২০ থেকে ২৫ লক্ষ ভক্ত ছিলেন এখানে, যেটা স্নানার্থী আর পুণ্যার্থী সংখ্যা ছিল। শেষ অন্যান্য দিন ৩০ লক্ষ, ৩৫ লক্ষ, ৪০ লক্ষ, ৫০ লক্ষ ছাড়িয়ে যাচ্ছে। আর এই উপচে পড়া যে মানুষের ঢল এবং যে আস্থা, সেই আস্থাকে মাথায় রেখেই ব্যবস্থা করা হয়েছে। আর আমার মনে হয় যে যারা বলছেন যে মানুষ আসছে না, অবশেষে তাদেরও মানতে হয়েছে, তাদেরও নিজেদের প্রতিষ্ঠার মূর্তি এখানে তাদের ক্যাম্প লাগাতে হয়েছে তাদেরকে। একটা প্রশ্ন এও তোলা হচ্ছে যে এত বড় আয়োজনের কি দরকার ছিল, এত খরচের কি দরকার ছিল? ৭,৫০০ কোটি টাকা খরচা করে দেওয়া হলো এই কুম্ভে। রাজাজি দেখুন, এটি হলো আমাদের ডিউটি। মাননীয় প্রধানমন্ত্রী ভারতের প্রতিটি রাজ্যকে, নিজেও ভারত সরকারের পর্যটন ও সাংস্কৃতিক মন্ত্রককে উনি এই কথার জন্য প্রস্তুত করেছেন, এই বলে যে ট্যুরিজম হলো অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি মাধ্যম। আর এই জন্য উনি ক্ষমতায় আসার পরপরই তিনি দেশের ভেতর ভারতের ঐতিহ্যের সাথে যুক্ত থাকা কেন্দ্রগুলোকে উন্নত করার কাজ উনি করেছেন। সেটি রামায়ণ সার্কিট হোক, কৃষ্ণ সার্কিট হোক, বৌদ্ধ সার্কিট হোক, জৈন সার্কিট হোক বা আধ্যাত্মিক সার্কিট হোক, এই সব কিছুকেই উন্নত করেছেন। এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছেন উনি। ঐতিহ্যবাহী সেই সব স্থানগুলোকে তাদের স্বরূপ ভব্য রূপ দেওয়া হয়েছে। যেমন কাশীতে কাশী বিশ্বনাথ ধাম, উত্তরাখণ্ডে কেদারনাথ ধাম, মধ্যপ্রদেশে মহাকালের মহালোক। আর মাননীয় প্রধানমন্ত্রীরই ভিশন আর তাঁরই এটা নেতৃত্ব। আমরা যারা অযোধ্যায় ৫০০ বছর অপেক্ষা শেষ করে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের ভব্য মন্দির নির্মাণ এবং সেখানকার উপচে পড়া মানুষের বিশ্বাস দেখতে পাচ্ছি, এটি তারই একটি দিক যে আমরা আগত ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে এই পরিকাঠামো তৈরি করছি। একই সাথে আমরা কেন্দ্র ও রাজ্য সরকার মিলে যে ৭,৫০০ কোটি টাকা এখানে খরচা করেছি কানেক্টিভিটির জন্য, তা রাস্তার কানেক্টিভিটি হোক, রেলওয়ের হোক, এয়ারপোর্টের হোক, বা আমাদের এই প্রয়াগরাজ সিটির উন্নয়নের জন্য একটা সুব্যবস্থিত প্ল্যান হোক, তা চালু করা। এই মেলার বিস্তারের কথা মাথায় রেখে, প্রয়াগরাজ মেলার অগ্রাধিকারকে মাথায় রেখে এখানকার জনসুবিধার বিকাশ করার জন্য এত বড় মহা উৎসব, এত বড় সমাগম, কিন্তু আপনি কোথাও নোংরা দেখতে পাবেন না। এটি পরিচয় হওয়া উচিত ভারতীয়দের, ভারতের ঐতিহ্যের। কোনো অব্যবস্থা নেই। হাজার হাজার মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, কারও কোনো সমস্যা নেই। বাকি রুটিন কাজ চলছে। পেন্টুন ব্রিজ বানানো হয়েছে ১৫টি আসার ১৫টি যাওয়ার জন্য, কোথাও কোনো জ্যাম নেই। ১০,০০০ একর ক্ষেত্রফলে কুম্ভর বিস্তার করা হয়েছে, ১০,০০০ একর ক্ষেত্রফলে পার্কিংয়ের আলাদা ব্যবস্থা করা হয়েছে। এখানে ১২ থেকে ১৫ কিলোমিটারের অস্থায়ী ঘাট করা হয়েছে, যাতে ১০ লক্ষ শ্রদ্ধাবান মানুষ স্নান করতে পারেন। এই বিস্তার এই কারণেই দেওয়া হয়েছে যাতে কোনো শ্রদ্ধাবানের দেশের বা দুনিয়ার যেখান থেকেই আসুন তাদের যেন সমস্যা না হয়, তাদের আস্থায় যাতে কোনো আঘাত না লাগে। এটি আমাদের দায়িত্ব। আমরা আমাদের
সনাতন ধর্মের কর্তব্য পালন করছি, ধর্মের আদর্শ পালন করতে গিয়ে আমরা আমাদের কর্তব্য ঐক্যবদ্ধ করেছি। কিন্তু এর দ্বিতীয় দিক হল ৭,৫০০ কোটি খরচ করে বিশ্বের যত বড় অর্থনীতিবিদই হন না কেন, কেউ বলতে পারবেন না যে কেউ যদি ৭,৫০০ কোটি খরচ করে দিয়ে তার বদলে ওখানকার অর্থনীতিতে ২ লক্ষ কোটির বেশি লাভ হবে। কিন্তু আমি বলতে পারি যে উত্তরপ্রদেশের অর্থনীতিতে এর ব্যাপক প্রভাব পড়বে। এতে উত্তরপ্রদেশে ২ লক্ষ কোটির বেশি অর্থনৈতিক সমৃদ্ধি হতে যাচ্ছে। এই মহাসমাগমের মাধ্যমে, এই মহাকুম্ভের মাধ্যমে উত্তরপ্রদেশের উন্নতি অনিবার্য। আজ একটা পুরনো সাক্ষাৎকার দেখছিলাম তৎকালীন মন্ত্রী আজম খান সাহেবের। উনি বলছেন যে ২০১৩ সালে তিনি ইনচার্জ ছিলেন, আর সত্যি কারোর কোনো ক্ষতি হয়নি, খুবই কম খরচে দারুণ কুম্ভ এই টুপিওয়ালা সুন্দরভাবে আয়োজন করেছিল। আজম খান সেই সময় কেমন ব্যবস্থা দিয়েছিলেন সে তো সবাই জানে। এখানে ৪১ জন ভক্তের দুর্ভাগ্যজনক মৃত্যু হয়েছিল। দুর্ভাগ্যজনক মৃত্যু হয়েছিল ভক্তদের, এবং কতটা জ্যাম ছিল দেখুন। ২০১৩ সালে মরিশাসের মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন এই প্রয়াগরাজ মহাকুম্ভে, এবং সঙ্গমের স্থলে নোংরা দেখে উনি দূর থেকে প্রণাম করে বলেছিলেন, এটাই কি গঙ্গা? তার চোখে জল ছিল। হাজার হাজার কিলোমিটার দূর থেকে তিনি কুম্ভ স্নান করতে ভারতে এসেছিলেন, কিন্তু অব্যবস্থা, নোংরা এইসব দেখে উনি তখন এখান থেকে ফিরে চলে যান। আজকে দেখুন, দেশও আসছে, দুনিয়াও আসছে, কোটি কোটি ভক্তরাও আসছে। কোথাও নোংরা নেই, কোথাও অব্যবস্থা নেই, কোথাও কোনো খামতি নেই। ১৩ ও ১৪ জানুয়ারিতেই ৫.৫ কোটি ভক্ত এসেছিলেন এবং নিরাপদে এখান থেকে ফিরে গেছেন, যেখানে ২০১৩ সালে মৌনী অমাবস্যায় মাত্র ২.৫ থেকে ৩ কোটি ভক্ত অনেক কষ্ট করে এখানে এসেছিল। পার্থক্যটা দেখুন। এই বিস্তার এই জন্য দেওয়া হয়েছে যে দ্বিতীয়ত বাস্তবে তারা যদি ক্রাউড ম্যানেজমেন্টের মডেলটা দিতে পারেন আর এত বড় সুষ্ঠুভাবে সম্পন্ন করার তবে তাদের ইউএসএতে যখন তারা নিজের সাকসেসের স্টোরিকে, যেটা ব্যর্থতার গল্প ছিল, সেটা প্রদর্শন করতে গেল, তখন তাদের সেখানে যে ধরনের ব্যবহারের মুখোমুখি হতে হয়েছিল, প্রদর্শন না করেই তাদেরকে ফিরে আসতে হলো। এয়ারপোর্ট থেকে তারা ব্যারাঙে ফিরে এসেছিল। তা এটা তো তাদের সেই সময়ের গল্প ছিল। এটাকে যদি সাকসেস স্টোরি বলা হয়, তাহলে আমি সমাজবাদী পার্টির লোকজনকে বলবো যে এই সাকসেস স্টোরিটাকে নিজেদের ঘরের মধ্যেই রাখুন। উত্তরপ্রদেশটা গ্রহণ করতে রাজি নয়। যোগীজি, এটা সত্যি যে যা কিছু আমিও দেখছি সেটা বাইরের লোকেরাও এসে বলছেন যে এখানকার ব্যবস্থা সত্যি অপূর্ব। মানুষ খুবই উৎসাহিত, উল্লসিত, আর যারা ফিরে যাচ্ছে তারাও যথেষ্ট আনন্দ সহকারে নিজেদের বাড়ি ফিরে যাচ্ছে। কিন্তু একটা বর্গ এটা বলছে যে এখানে মুসলমানদের আসতে বাধা দেওয়া হচ্ছে। দেখুন, আমরা কোনো জাতি, মত বা ধর্মের বিরোধী নই, কিন্তু হ্যাঁ, এটি আস্থা ও আধুনিকতার এক অদ্ভুত সঙ্গম। সেটা পূজ্য সন্ত হোক বা সে ভক্ত হোক, তারা সবাই আস্থার সাথেই আসছেন। যে কোনো ভারতীয় এই আস্থাকে সম্মান করেন আর দেবেন, তিনি এখানে আসতে পারেন। কিন্তু কেউ যদি এই আস্থার সাথে খেলা করার অভিসন্ধিতে আসেন, তাহলে আমার মনে হয় যে তাকে যেমন কর্ম তেমন ফল অবশ্যই পেতে হবে। সব মুসলিম নেতারা বলছেন যে আমরা তো এত উদার মনোভাবের, প্রয়াগরাজে যে ওয়াকফ সম্পত্তি ছিল সেটাও আমরা কুম্ভমেলার জন্য দিয়ে দিয়েছি, বিনামূল্যে দিয়েছি, তবু আমাদের লোকদের ছোট দোকানে বসাতে দেওয়া হচ্ছে না। দেখুন, এখানে প্রচুর সংখ্যায় স্ট্রিট ভেন্ডাররা এসেছে, দোকানদাররা এসেছেন। কেউ কারো জাতি জিজ্ঞাসা করছে নাকি? তাই কেউ জিজ্ঞাসা করছে না। আর উদারতা দেখাতে হলে
একটু কাশীতে দেখান, মথুরায় দেখান, আর সম্ভলে দেখান। প্রয়াগরাজে উদারতা দেখানোর প্রয়োজন নেই। প্রয়াগরাজের হৃদয় অনেক বড়। প্রয়াগরাজ যা নেওয়ার নিয়ে নিয়েছে এবং প্রয়াগরাজ ভবিষ্যতেও নিয়ে নেবে। উদারতা সেখানে দেখানোর প্রয়োজন রয়েছে, বড় মন দেখানোর প্রয়োজন রয়েছে, যেখানে এক ভারত শ্রেষ্ঠ ভারতের জন্য জ্ঞানব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের ফিরিয়ে দেওয়াই উচিত। শ্রীকৃষ্ণ জন্মভূমির পবিত্র স্থল হাজার হাজার বছর ধরে সনাতনীদের আস্থার সাথে যুক্ত রয়েছে। শ্রীহরি হলেন শ্রী বিষ্ণুর পরবর্তী যে অবতার, সেরকমই সম্ভলে হতে যাচ্ছে। তা সেখানে সেই উদারতা দেখানোর প্রয়োজন আছে। প্রয়াগরাজকে সেই উদারতা দেখানোর প্রয়োজন নেই। প্রয়াগরাজ তো নিজের অধিকার তো নিজেই নেওয়ার অধিকার আছে, আর নিয়েও নিয়েছে। আর আমাদের মহাকুম্ভের আয়োজন এখানে সুষ্ঠুভাবে সুসম্পন্ন হচ্ছে। আর ভগবান প্রয়াগরাজ চাইলে, ভগবান বেণীমাধব চাইলে, মা গঙ্গার কৃপায় সব কিছু সুস্থভাবে সম্পন্ন হবে। এখানে কোনো প্রকার কোনো সন্দেহ নেই। কিন্তু আমি চাইব, যারা মুসলিম নেতাদের বলবো যে তাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে যে তারা জেদ করলে সমস্যার সমাধান হবে না। ওদের সত্যি তাদের যেখানে উদারতা দেখানোর প্রয়োজন সেখানে বড় মন দেখিয়ে, একবার বড় মন রেখে সত্যি করে বড় মন নিয়ে হিন্দু সমাজ তাদের মাথায় তুলে রাখবে। অন্যদের তাদের সব সময় সামনে সংকট আসবে। আর দেখুন, আমরা তো এই কথাটা মেনে চলারই মানুষ, কিয়তো ধর্মস্ততো জয়া। যেখানে ধর্ম আছে, মানে যেখানে সনাতন ধর্ম আছে, সেখানে সবসময় জয় হবেই, অবশ্যই হবে, এবং আমরা তা নেবই নেব। আমার মনে হয় গণতান্ত্রিক মূল্য দিয়েই নেব, ভারতের সাংবিধানিক ব্যবস্থার ভেতরেই নেব। তারপর আমার মনে হয় যে সেখানে উদারতা দেখানোর প্রয়োজন রয়েছে। এখানে তো কুম্ভ মহাকুম্ভের আয়োজন, সেই ভক্তির সাথে এর পরেও হবে এই একই ব্যবস্থা। এই এক ব্যবস্থা বানিয়েছে ডাবল ইঞ্জিন সরকারের তরফ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর প্রেরণা দিয়ে ভবিষ্যতেও এই কুম্ভ আর মহাকুম্ভের আয়োজন এই বিশ্বাসের সাথে এখানে খুব সহজেই সম্পন্ন হবে। সম্বল নিয়ে তো অভিযোগ হলো যে সেখানে মামলাও ফাইল হলো, আর রায়ও চলে এলো, সার্ভেও হয়ে গেল, সবকিছু এত তাড়াতাড়ি সব করা হলো। দেখুন, আমাদের এখানে শুভ কাজে খুব দেরি হয় না। একবার যখন শুভ মুহূর্ত বেরিয়ে যায় তখন বারবার মুহূর্ত দেখানোর দরকার পড়ে না। তারপর সামনে এগিয়ে যেতে হয়। আর আমার মনে হয় সম্ভলে যা হচ্ছে তা দেশও দেখছে, দুনিয়াও দেখছে। পৌরাণিক পাউড়ি পাওয়া যাচ্ছে, কুয়ো পাওয়া যাচ্ছে, প্রাচীন কেল্লাও সেখানে পাওয়া যাচ্ছে, অনেক কিছু সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। আর সেটা পৌরাণিক হওয়ার সাথে সাথে প্রমাণ, শাস্ত্রীয় প্রমাণ। আমাদের পুরাণ তো বলেই, কিন্তু পুরাণের সাথে সাথে এমনকি আইনি আকবরীতেও উল্লেখ আছে এটার। সেখানে শ্রী বিষ্ণুর মন্দির ছিল। 1526 সালে মীর বাঁকি ভেঙে সেখানে একটি মসজিদের কাঠামো তৈরি করে দিয়েছিল, যাকে আজ জামা মসজিদ বলা হয়। এখন এটা আবুল ফজল এটি আজ থেকে অতীতে লিখেছিলেন, কিন্তু এটা তো কোনো হিন্দু লেখেনি। আর সেই সময়কার যে বৃত্তান্ত উনি উল্লেখ করেছেন সেটা কেউ কিভাবে অস্বীকার করতে পারে? কিভাবে অস্বীকার করছেন? হতে পারে তারা পুরাণ বিশ্বাস করে না, কিন্তু অন্তত আইনি আকবরীকে তো একবার দেখুক, সেটাকেই বিশ্বাস করুক। আমি এই উদাহরণ কোনো হিন্দু গ্রন্থ থেকে আমি দিই, তাহলে তাদের সমস্যা হতে পারে, কিন্তু এই উদাহরণ তাদের ওখান থেকেই দেওয়া হয়েছে, সেখানকার প্রমাণ এই কথাটা বলে।
আর যা কিছু সেখানে হয়ে এসেছে, অন্ততপক্ষে আজ তাতে লাগাম লাগানো হয়েছে। ভবিষ্যতে সেখানে অনেক কিছু প্রকাশ পেতে চলেছে। ওবিসি সাহেবও দুটো কথা বলেছেন সম্ভল নিয়ে। দুটো কথা উনি বলেছেন। একটা হলো ওখানে যে মন্দির আছে সেই মন্দিরও মুসলমানরা আগলে রেখেছে, সেখানে সার্ভের কি দরকার ছিল, সেখানে তো মূর্তি ভালোই আছে। আর দ্বিতীয় কথাটা যেটা উনি বলেছেন, যেখানে হাসপাতাল বানানোর দরকার, যেখানে স্কুল বানানোর দরকার, সেখানে যোগীজি পুলিশ স্টেশন বানাচ্ছেন। আমরা হাসপাতালও বানাচ্ছি, সেখানে আমরা সম্ভলে মেডিকেল কলেজও বানাচ্ছি, সেখানে মেডিকেল কলেজও তৈরি হচ্ছে। সম্ভলের লড়াইটা হলো এখন দেশি বনাম বিদেশির লড়াই। সেখানে কোনো কাল খণ্ডে কোনো হিন্দু যে চাপের মুখে ইসলাম গ্রহণ করেছে, সে আজও বলছে যে না, বলছেন যে এই বিদেশিরা যারা আমাদের পূর্বপুরুষদের স্থান ভেঙেছিল, সেগুলো তাদের কাছ থেকে সেই স্থান ফিরিয়ে নেওয়া উচিত। আর এটা সেখানকার ওই মুসলমান বলে যে আজ ওখানে নিজেদের গোত্র দেখছে, চিনে নিচ্ছে। আসলে ওরা ওখানে নিজেদের সাজরা বানিয়ে রেখে দিয়েছে, তার মাধ্যমে সব কথাগুলো বলছে ওরা। সেখানে কোথাও কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিছু মানুষকে যারা মুসলিমদের নিজেদের ভোট ব্যাংক বানিয়ে রাখতে চাইছে, তাদের অবশ্যই সমস্যা হচ্ছে। কিন্তু শেষে অন্য কারো সমস্যা হওয়া তো উচিত নয় এই সমস্ত ব্যাপারে। আর আমি মনে করি যে যে আজকে ডাবল ইঞ্জিনের সরকার ২৫ কোটি মানুষের স্বার্থের জন্য ভালো বিশ্ববিদ্যালয় তৈরি হবে, ভালো মেডিকেল কলেজ ও মেডিকেল ইনস্টিটিউট হবে, বিনিয়োগের জন্য ভালো পরিবেশ তৈরি করা হবে, এই সমস্ত প্রতিশ্রুতিবদ্ধ করার জন্য মনোযোগ দিয়ে কাজ করছে। ওয়াইসিজির এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। এর জন্য ডাবল ইঞ্জিনের সরকার তো যথেষ্ট চিন্তা করার জন্য আর কাজ করার জন্য। ওর তো সবচেয়ে বেশি চিন্তা হলো ইউপির পুলিশকে নিয়ে। উনি তো বলছেন ইউপির পুলিশের নিশানা একদম নির্ভুল, গুলি সবসময় সঠিক নিশানায় লাগে। ওদের তো অলিম্পিকে পাঠানো উচিত, মেডেল নিয়ে আসবে। আমরা তো অলরেডি এই ব্যবস্থা করেছি। ইউপি পুলিশ তো যতজন ইউপির শুটার আছে তাদের সবাইকে আমরা বলেছি যে আপনাদের জন্য আমরা শুটিং রেঞ্জ তৈরি করছি, আপনারা মেডেল নিয়ে আসুন, তারপর আমি আপনাদেরকে নিয়োগ করব। আর আরও এমনকি অলিম্পিকে যারা মেডেল জয় করেছে যে খেলোয়াড়রা, তাদেরকে আমরা ডিপিএসপি পদে নিয়োগ করেছি, সোজা ডিপিএসপি। ৫০০-র বেশি খেলোয়াড়কে আমাদের ইউপি পুলিশে নেওয়া হয়েছে। আর আজকে ইউপি পুলিশের কার্যপদ্ধতির এই কারণেই আজ এই উত্তরপ্রদেশ বিনিয়োগের দেশের সেরা গন্তব্য রূপে আজকে বিকশিত হয়েছে। উত্তরপ্রদেশ এত বড় মহাকুম্ভের মতো সমাগমের জন্য, যেখানে প্রয়াগরাজের ভূমিতে একা, যেখানে ৪৫ দিনের ভেতর ৪০ থেকে ৪৫ কোটি মানুষ এখানে এসে এই ত্রিবেণীতে ডুব দিয়ে দেবে, মানে যা বিশ্বের ৩য় বৃহত্তম জনসংখ্যা এখানে আসবে। এবার আপনারা অনুমান করুন, এই সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া, ভালো ব্যবস্থা দেওয়া আর ক্রাউড ম্যানেজমেন্টের সাথে সাথে নিরাপত্তার সুব্যবস্থা দেওয়া, এই কাজটাও ইউপি পুলিশই কিন্তু করছে। আপনারা আমাকে বলুন যে যদি ইউপি পুলিশের নিশানা নির্ভুল না হতো, তাহলে কি এত বড় আয়োজন সুস্থভাবে সফল হওয়া? এটি নিজেই একটি চ্যালেঞ্জ ছিল, কিন্তু সেই চ্যালেঞ্জকেই সেই সঠিক নিশানায় আমরা সফলভাবে সম্পন্ন করার দিকেই এগোচ্ছি। দেখুন, উত্তরপ্রদেশে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে, সেটা সারা বিশ্ব মানে। আর কাজটাও খুবই কঠিন ছিল, সেটাও সবাই মেনে নিচ্ছে। কিন্তু গাড়ি উল্টে যায়। দেখুন, অনেকেই আইনের ওপর বিশ্বাস এরকম করেন না, আর তাদের যেমন কুকুর তেমন মুগুর দেওয়ার দরকারটাও রয়েছে।
আর আইনের গণ্ডিতে থেকেই সেই সব কাজগুলোকে সুসম্পন্নভাবে করা হয়, যাতে প্রদেশের কল্যাণে আইনের শাসন বজায় থাকে এবং প্রতিটি ব্যক্তি, প্রতিটি মেয়ে, প্রতিটি বোন, প্রতিটি ব্যবসায়ী নিজেদেরকে সুরক্ষিত অনুভব করেন। একটা ছোট ব্রেক, আর তাড়াতাড়ি হাজির হচ্ছি আরো একবার যোগী আদিত্যনাথের সাথে। যোগীজি, যেসব রাজনৈতিক মানুষরা আছেন, যারা আপনার কাজকর্ম দেখেন, তাদের মধ্যে থেকে অনেকে আপনার প্রশংসা করেন, অনেকে সেটা করেন না। মল্লিকার্জুন খার্গে, কংগ্রেস পার্টির অধ্যক্ষ, তিনি এই সবে সবে বলেছেন যে একজন আছেন যিনি গেরুয়া ধারণ করেন, সাধুর বেশে থাকেন, মুখ্যমন্ত্রীও হয়ে গেছেন, কিন্তু বলেন বটোগে তো কাটোগে। আর উনি বলছেন উনিই ভাগ করছেন, উনিই কাটছেন। দেখুন, মল্লিকার্জুন খড়গেজি এখন বেশ প্রবীণ নেতা, আর উনি কংগ্রেসের বেশ প্রবীণ নেতা। তার বয়সের জন্য আমরা তাকে সম্মান করি, কিন্তু এই বাস্তবতাকে তার তো মেনে নেওয়াই উচিত। আর আমার মনে হয় মল্লিকার্জুন খড়গেজি তিনি নিজেই এর ভুক্তভোগী। তার যে গ্রামটা ছিল, সেই গ্রাম হায়দ্রাবাদ রিয়াসতের একটা গ্রাম ছিল সেই সময়, যেটা তার পৈতৃক গ্রাম। আর সেই গ্রামকে হায়দ্রাবাদের নিজামের রাজার জ্বালিয়ে দিয়েছিল, যেখানে দুর্ভাগ্যজনকভাবে মল্লিকার্জুন খার্গেজির পরিবারের সদস্য, তার মা, তার বোন, তার কাকা, এই সমস্ত মানুষগুলো সেই দুর্ভাগ্যজনক অগ্নিকাণ্ডের শিকার হয়েছিলেন। গোটা গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছিল, বারাবতী নামের সেই গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তার বাবা কোনোভাবে তাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। সেই যে নিজামের রাজাকাররা ছিল, ওরা কারা ছিল? সেই সত্যতাকে মল্লিকার্জুন খড়গেজির স্বীকার করা উচিত। আর আমরা তো এটাই বলছি, আপনি কেন মানুষের সামনে সত্যিটা বলছেন না? এটা কি সত্যি নয় যে যখনই হিন্দু ভাগ হয়েছে তখনই হিন্দু কাটা পড়েছে, যখনই হিন্দু এক থেকেছে তখনই সে নিরাপদ হয়েছে, সুরক্ষিত থেকেছে? তাই আমরা বলছি যে আমাদেরকে বিভক্ত হওয়া চলবে না। বটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে, সুরক্ষিত থাকব। আর এটি একটি সনাতন ঘোষণা হওয়া উচিত প্রতিটা দেশ, প্রতিটা সময়, প্রতিটা পরিস্থিতির জন্য। কারণ সনাতন ধর্ম কখনো কারো ক্ষতি তো করেইনি। পৃথিবীতে এমন কোন মত আর কোন ধর্ম আছে যাকে তার সংকটের সময় সনাতন ধর্ম আশ্রয় দেয়নি? সবাইকে সংরক্ষণ দিয়েছে। কিন্তু যারা এখানে একটুও শক্ত হয়েছে, সে আবার সনাতন ধর্মের ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে। আমাদের সবাইকে সংরক্ষণ দিতেই হবে, কিন্তু দুর্জনদের সাথে লড়াই করার জন্য সেইভাবে একজোট হয়ে আমাদের ধর্ম সংরক্ষণ করেই আমরা সবাইকে সংরক্ষণ করতে পারবো, আর দুর্জনদের তাদের জবাব দিতে পারবো। আপনার বটোগে তো কাটোগের অর্থ বার করা হয়েছে যে আপনি সব জাতিকে একজোট করতে চান, মানে আপনি জাতিবাদকে উৎসাহ দিচ্ছেন, আপনি মনুস্মৃতিকে উৎসাহ দিচ্ছেন এবং সংবিধানকে পেছনে ঠেলছেন। দেখুন, যারা ভারত এবং ভারতীয়তাকে জানেন না, তারাই ভারতের মহাপুরুষদের, ভারতের পূর্বপুরুষদেরকে গালি দেন। আমার আফসোস হয় যে ভারত আর ভারতীয়তাকে যারা জানে না, আর ভারতের সেই পরম্পরা সম্পর্কে তারা টিপ্পনী করেন, যেসব মানুষের মধ্যে এই সব নিয়ে কোনো গভীরতা নেই। আমাদের এই কথাটা মাথাতে রাখতে হবে যে ভারতবর্ষ উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত একজোট।
দেশের ভেতরে পোশাক আশাক, নিয়ম আচার, খাওয়া দাওয়া আলাদা আলাদা হতেই পারে, জাতি আলাদা হতে পারে, তবে জাতিবাদ হলো বিপজ্জনক। মত আর ধর্মের ভিত্তিতে বিভাজন হলো বিপজ্জনক। এর হাত থেকে আমাদের বাঁচতে হবে, যে কোনো পরিস্থিতিতে বাঁচতে হবে। আমরা একজোট হয়ে ভারত সম্পর্কে ভাবার কথা ভাবি। আমাদের সনাতন ধর্ম হলো ভারতের রাষ্ট্রীয় ধর্ম। সনাতন ধর্ম যদি সুরক্ষিত থাকে তাহলে ভারত সুরক্ষিত। ভারত যদি সুরক্ষিত থাকে তাহলে সনাতন ধর্মও সুরক্ষিত থাকবে। একে অপরের সাথে এরা জুড়ে আছে। বন্ধুরা, দুটোই একে অপরের পরিপূরক, দুটোকে আলাদা করে দেখা যাবে না। এই জন্য আমি বারবার এই সম্পর্কে বলি যে আমাদের ভাগাভাগি করলে চলবে না, আমাদেরকে একজোট হয়ে কাজ করতে হবে। জাতির নামে, পরিবারের নামে যারা ভাগ করে সেই তত্ত্বগুলো আছে, তারা বাস্তবে আপনার হিতৈষী হতে পারে না। এরা বিপদের সময় কোথাও আপনার পাশে দাঁড়াবে না। আর যদি দেখতে হয়, বেশি দূরে যাওয়ার দরকার নেই। এই বছর 3 আগে দুনিয়ার সব থেকে বড় মহামারী করোনা হয়েছিল, কোভিড-19 সময়। হয়তো দেখেইছেন যতজন মানুষ জাতি আর পরিবারের নাম করে এই সমাজকে ভাগ করছে, সেই সব মানুষদের কোথাও কোনো পাত্তা নেই, কারোর কোনো পাত্তা পাওয়া যায় না। কোভিড ম্যানেজমেন্ট আর কোভিড প্রবন্ধনের সাথে সাথে প্রতিটা ব্যক্তির কোনো রকম ভেদাভেদ ছাড়াই তার সুরক্ষা এবং তাকে সংরক্ষিত করার কাজ যদি কেউ করে থাকে, তাহলে দুনিয়ার ভেতর পৃথিবীর নাম থাকবে প্রধানমন্ত্রী মোদিজির। আপনারা হয়তো দেখেইছেন কোনো রকম ভেদাভেদ ছাড়াই ফ্রিতে টেস্ট, ফ্রিতে ট্রিটমেন্টের ব্যবস্থা, ফ্রিতে রেশন, ফ্রিতে ভ্যাকসিন, এগুলো সমস্ত দেশবাসীকে দেওয়া হয়েছিল। না জাতি, না ধর্ম, না মহাজাব, না জায়গা, না ভাষা। সবকা সাথ আর সবকা বিকাশের এই মন্ত্র যে 2014-তে দিয়েছিলেন, সেটা কোভিড-19 সময়তেই দেখা গেছিল। আজও সেই শ্রদ্ধা, সেই রূপেই আজও প্রতিটা ব্যক্তি কোনো ভেদাভেদ ছাড়াই পেয়ে যাচ্ছে। আমাকে কেউ বলুক না 2014-র আগে এরকম কোন সরকার এমন ছিল যে সরকার কোনো রকম ভেদাভেদ করেনি। প্রথমে তো মত আর মজহবের ভিত্তিতে, জাতির ভিত্তিতে ভাগ করার চেষ্টা করত। আজকে জাতির, মত আর মজহবের ভিত্তিতে নয়, জায়গা এবং ভাষার ভিত্তিতে নয়, এটা সবাইকে বিকাশ, সবাইকে সুরক্ষা, সমৃদ্ধি আর রোজগার সবাইকে, কিন্তু কারো তুষ্টিকরণ নয়। এই ঘোষণার সাথে সাথেই কাজ চলছে এবং এটাই হলো সত্যিকারের রাষ্ট্রীয় ভাবনা। আর সেই রাষ্ট্রীয় ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বারবার বলছি, যখন একটা নতুন ভারতের দর্শন হচ্ছে, এই নতুন ভারতে জাতিবাদ এবং পরিবারবাদের ভিত্তিতে ভাগ হওয়ার নয়, নিজেদের মধ্যে ভাগাভাগি হওয়ার সময় নয়, একদম একজোট হয়ে নতুন ভারতকে শ্রেষ্ঠ ভারত বানাতে হবে। এই ভারতকে শ্রেষ্ঠ ভারত বানাতে হবে। এটা গোটা ভারতের 140 কোটি মানুষের দায়িত্ব যে, আর উত্তরপ্রদেশের 25 কোটি জনতা জনার্দন এই গোটা অভিযানে প্রধানমন্ত্রী মোদিজির সঙ্গে পায়ে পা মিলিয়ে চলতে তৈরি হয়েছেন। যোগীজি, কিছু মানুষ এটাকেও ভেদাভেদ বলছে যে হিন্দুদের জন্য তো এত মহাকুম্ভ আপনি আয়োজন করেছেন, কাঁওয়ার যাত্রায় ফুল বর্ষণ করা হয়, কিন্তু অন্য মানুষদের নামাজ পড়তে বাধা দেওয়া হয়। এটি একটি ঐতিহ্যবাহী আয়োজন, ঐতিহ্যের প্রতীক। সনাতন ধর্মের এমন এক প্রবাহ যেটা দেশ আর দুনিয়া থেকে আগত ভক্তদের নিজের দিকে আকর্ষিত করছে। এই আয়োজন প্রয়াগরাজের কোনো রাস্তায় তো হচ্ছে না, এই আয়োজন তো মা গঙ্গার সান্নিধ্যতে, মা গঙ্গার তটে, মা যমুনার তটে, সঙ্গমের তটে এই বিস্তৃত ভূভাগে গোটা আয়োজন আয়োজিত হচ্ছে। সাধারণ মানুষের জীবনযাত্রায় কোনো বাধা দেওয়া হচ্ছে না। প্রয়াগরাজে যেসব মানুষ থাকেন, যে কোনো জাতি, মত আর মজহবে, সবাই তাদের প্রতিদিন স্বাভাবিকভাবেই তো চালাচ্ছে তারা।
আর এই জন্যেই আমরা ব্যবস্থা করেছি, এখানকার ইনফ্রাস্ট্রাকচারকে এই মহাকুম্ভের আছিলায় প্রয়াগরাজের কায়া পাল্টে গেছে। প্রয়াগরাজের রাস্তাঘাট, প্রয়াগরাজের সুবিধা, প্রয়াগরাজের গোটা একটা নতুন প্রয়াগরাজ দেখা যায়। সুন্দরীকরণের যোজনা, অনেক কিছু আজ এখানে প্রয়াগরাজ পাচ্ছে, কিন্তু এর কারণে, ভক্তদের কারণে রাস্তা বাধা পাচ্ছে না। হ্যাঁ, মহাকুম্ভের আছিলায় প্রয়াগরাজে ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে। প্রয়াগরাজ একটা নতুন পরিচয় পেয়েছে। প্রয়াগরাজকে দেশ আর জগৎ কাছ থেকে এসে দেখছে। প্রয়াগরাজে মানুষের অনেক একটা নতুন দৃষ্টিকোণ মানুষ পেয়ে যাচ্ছে। প্রতিটা পরিবার অতিথিদের স্বাগত জানানোর জন্য প্রস্তুত। প্রয়াগরাজের একটা প্রভাবও আছে, তাই স্বাভাবিকভাবে বাধিত করার জন্য নয়, অতিথি সৎকারের শুভ সুযোগ দেয়া হয়েছে। প্রভু দিয়েছেন, ভগবান বেণীমাধব, মা গঙ্গা এখানে প্রদান করেছেন, আর মানুষ এখানে তার লাভ গ্রহণ করছে। কিন্তু রাস্তায় আমরা প্রতি শুক্রবারে বা অন্য যে কোনো দিনে এসে বাধ্য করব, সেটা হতেই পারে না। এমন নয় যে আমরা মহরমের জুলুস আটকে দিচ্ছি। প্রথাগতভাবে জুলুস বের হয়, মহরমের জুলুস বের হয়। অন্যান্য মুসলিম পরবে উপলক্ষে যেসব আয়োজন হয়, সেই আয়োজনে কোনো রকম বাধা নেই। কেন্দ্র সেই আয়োজনকে সম্পূর্ণ সুরক্ষা দেয়। হ্যাঁ, এটা বলা হয় যে আপনারা অস্ত্র শস্ত্রের প্রদর্শন করতে পারবেন না। মর্যাদা রক্ষা করে আইনি ব্যবস্থার মধ্যে থেকে এই আয়োজনকে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন। এখানে কোনো রকম বাধা নেই, কোনো দুশ্চিন্তার প্রয়োজন নেই। কিন্তু উচ্ছৃঙ্খলতা করার ছাড় দেওয়া হবে না, অরাজকতা ছড়ানোর ছাড়ও তাদেরকে দেওয়া হবে না, যেগুলো আগে সরকারের সময় হতো। যে জুলুসের আড়ালে ভাঙচুর, পুড়িয়ে দেওয়া, লুটতরাজ, অসভ্যতা, এইসব যে ঘটনাগুলো ঘটত, সেগুলো শক্ত হাতে বাধা দেওয়া হয়েছে। আর যারা এগুলো করে তাদেরকেও বাধা দেওয়া হয়েছে, যে ভাই, তোমার মধ্যে যদি অনুশাসন না থাকে, তাহলে যেখানে আত্ম অনুশাসন নেই সেখানে দুঃশাসন আছে। দুঃশাসনের সাথে কি ব্যবহার করা উচিত সেটা সরকার ভালোভাবে তাদের সাথে বুঝে নিতে জানে, আর শেখাতেও জানে। আর এই জন্য একটা ব্যবস্থা তৈরি করা হয়েছে যে প্রয়াগরাজ মহাকুম্ভের আয়োজন হোক বা কাবেরী যাত্রা, এটা হলো প্রথাগত কার্যক্রম। আর প্রথাগত কার্যক্রমে সরকারের তরফ থেকে সব রকম সুবিধা দেওয়া হবে, সুরক্ষাও দেওয়া হবে। সরকার সেটাই এখানে করছে, আর সবার জন্য ভেদাভেদ ছাড়াই করছে। যোগীজি, একটা ছোট্ট ব্রেক নিতে হবে, আর তাড়াতাড়ি ফিরে আসবো যোগী আদিত্যনাথের সাথে। আপনাদের আবার একবার স্বাগত জানাই। আমাদের সাথে আজ রয়েছেন সঙ্গমের তটে যোগী আদিত্যনাথ। আমি 10 বছর আগে যখন প্রয়াগরাজ এসেছিলাম, যখন এখানকার নাম ছিল এলাহাবাদ, তখন আমি শুনেছিলাম যে রাস্তায় যখন মাফিয়ারা বের হতো, তখন চিফ জাস্টিসদেরও কনভয় আটকে দেওয়া হতো। যারা আজ প্রয়াগরাজ মহাকুম্ভ নিয়ে প্রশ্ন তুলছেন, এই মাফিয়ারা তাঁদেরই লোক ছিল। সেই দলগুলোই এই মাফিয়াদের লালন পালন করত ও মহিমান্বিত করত। আজকে মাফিয়া নেই। আজ তো সারা বিশ্ব এই মাটিকে চুমু খেতে আসছে, এখানে তাকে প্রণাম করতে দুনিয়া থেকে আসছে। প্রয়াগরাজের ধারাকে আজ প্রণাম করার জন্য গোটা দুনিয়া এখানে আসছে। আর স্বাভাবিকভাবে এখানে জিরো টলারেন্স ছিল, সরকারের জিরো টলারেন্স নীতি ছিল। তার দর্শন প্রয়াগরাজবাসীদেরও, দেশ আর দুনিয়া থেকে আগত ভক্তদেরও এখানে তার অনুভূতি হয়তো হচ্ছে। এটা সরকারের কথা দেওয়া ছিল, আর তার জ্যান্ত রূপ এখানে প্রয়াগরাজে আজ দৃশ্যমান। কিছু তো পাল্টেছে। আজ অখিলেশজি বলছিলেন যে আমাদেরও বহু মানুষ গঙ্গায় ডুব দিচ্ছেন, কিন্তু তার ছবি পোস্ট করছেন না। ভালো কথা, যে কেউ আসতে পারে। মা গঙ্গা তো সবার। মা গঙ্গা ভেদাভেদ করেন না। মা গঙ্গার পরিবার হলো প্রতিটা মানুষ, প্রতিটা জীব, প্রতিটা জন্তু। তিনি কারুর সাথে ভেদাভেদ করেন না। আমার কাছে যেমন উনি মা, সবার কাছেও উনি মা। কিন্তু যারা ভাগাভাগি করার কাজ করছে জাতির নামে,
তারপর পরিবারের নামে ভেদাভেদ করেছিল, মত আর মজহবের ভিত্তিতে সমাজে খাইকে চওড়া করার কাজ করেছিল, এসব মানুষ যদি আপনারা উপদেশ দেন তাহলে আমার মনে হয় এটা শোভা পায় না, তাদের চরিত্রে শোভা পায় না। এরা তো কোভিড প্রবন্ধনের সময়ও প্রশ্ন তুলেছে। করোনা মহামারীর সময় এদের কোথাও কোনো পাত্তা পাওয়া যায়নি। এরা কখনো আশেপাশে উঁকি মারতেও আসতো না। কেউ নিজের ঘরের ভেতর কোয়ারেন্টিন হয়ে গিয়েছিল, কেউ অন্য জায়গাতে গিয়ে একটা নিজস্ব জগতে বিচরণ করছিলেন। তারা সাধারণ মানুষের কষ্ট এরা নেয়নি। আর সেই সময়ও যখন কোভিড প্রবন্ধনের পর ভ্যাকসিনেশনের কার্যক্রম চলছিল, এরা তখনও প্রশ্ন তুলেছিল। ভারতের কার্যক্রম সব থেকে সফল কার্যক্রমের মধ্যে ছিল, আর সেরকমই মহাকুম্ভের প্রবন্ধনও অসাধারণ প্রবন্ধন হিসেবে পরিচিত হবে। সেই দিশাতেই একটা প্রয়াস এই ডাবল ইঞ্জিন সরকার করেছে। আর ডাবল ইঞ্জিন সরকারের এই প্রবন্ধকে মাথায় রেখে স্বাভাবিকভাবেই তারা টিপ্পনী করতে চায়, আর তারা টিপ্পনী করবেও। কিন্তু কোনো রকম এই ধরনের টিপ্পনীকে গ্রাহ্য না করে আমরা আমাদের পথে এগিয়ে যাব, আর ভব্য আর দিব্য কুম্ভকে দেশ আর এই দুনিয়ার সামনে রেখে তার গরিমা অনুযায়ী ভক্তদের সুবিধা আর সাধুদের মার্গদর্শনে এই আয়োজনকে এগিয়ে নিয়ে যাব। যোগীজি, শুধু ইউপির লোকজনের কথা নয়, গোটা দেশে আমরা রাহুল গান্ধীর কথা শুনি। উনি বলেন যে ভগবান শিব হোক, কৃষ্ণ হোক, গুরু নানকজি হোক, গৌতম বুদ্ধ হোক, সবাই হাতের চিহ্ন দেখান। দেখুন, এরা হলেন অ্যাক্সিডেন্টাল হিন্দু। তা স্বাভাবিকভাবে সেটা আশীর্বাদের হাত, সেটা পাঞ্জা নয়। যারা কোনোদিনও হিন্দু পরম্পরা নিয়ে গর্ব করতে পারেনি, যারা কখনো ভারত আর ভারতীয়তার সম্মান করেনি, সনাতন ধর্মের মূল্য আর আদর্শের ওপর যাদের কোনো বিশ্বাস ছিল না, তারা সনাতন ধর্ম নিয়ে কি কথা বলতে পারে? যারা ভারতের যাত্রাকে মাত্র ডিসকভারি অফ ইন্ডিয়ার সাথে যুক্ত করে, তাদের কাছে আশা করা যে তারা মহাকুম্ভ সম্পর্কে বা ভারতের সম্পর্কে বা ভগবান শিব সম্পর্কে, ভগবান রাম আর কৃষ্ণ সম্পর্কে, এদের সবার সম্পর্কে কিছু বলতে পারবেন? আমার মনে হয় যে এটা বিনা কারণে মাথা ঘামানোর মতন ব্যাপার। কংগ্রেসেরই সময় ছিল। রাহুলজিকে আমি জিজ্ঞাসা করতে চাই, এটা কি সত্যি নয়? এই অযোধ্যা সম্পর্কে, যে মথুরার সম্পর্কে আজ আপনি বলছেন যে রাম আর কৃষ্ণ তো হলো সবার, কিন্তু 2006-এর সেই ঘটনা হয়তো আপনি ভুলেননি। 2005 আর 6-এর ঘটনা, যখন মাননীয় উচ্চ আদালতে ওনারা একটা শপথপত্র তারা পেশ করেছিলেন রাম সেতুর বিষয় নিয়ে, আর তখন বলেছিলেন যে রাম আর কৃষ্ণ তো মিথ্যে কথা। ওনারাই মানে ভারতের আরাধ্য দেবতাদের ওনারা এই সময় কাল্পনিক মনে করেছিলেন। ভারতের সংবিধান, যেটা মূল প্রতি থেকে ওনারা সেই ছবিটা সরিয়ে দিয়েছেন, যেটা পরে নতুন সংস্কার করেছে সংবিধান, যার মধ্যে ভগবান রামের পুষ্পক বিমানে করে অযোধ্যা আসার ছবিও দেখানো হয়েছে। ভগবান কৃষ্ণ মহাভারতের যুদ্ধে কুরুক্ষেত্রের অর্জুনকে উপদেশ দিচ্ছেন, সেই চিত্রও দেখানো হয়েছে। ভগবান বুদ্ধের প্রথম জ্ঞান প্রদান করা সারনাথের চিত্রও সেখানে দেখানো হয়েছে। বজরঙ্গবলী হনুমানজিরও লঙ্কা দহনের সময়কার সেই দৃশ্য দেখানো হয়েছে। কিন্তু ভারতের সংবিধান নির্মাতারা এবং বাবা সাহেব আম্বেদকর ভারতের এই ঐতিহ্যকে সংবিধানে জায়গা দিয়েছিলেন,
কিন্তু বাবা সাহেব ভীমরাও আম্বেদকর দ্বারা তৈরি করা সংবিধানকে বারবার সংশোধন করে কংগ্রেস বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে অপমান করেছে আর সংবিধান থেকে এইসব চিত্র সরিয়ে ভারতের ঐতিহ্যকেও অপমান করেছে। এই জন্য রাহুল গান্ধীর এখানে কথা বলার কোনো অধিকার নেই। যদি আপনি দিল্লি যান ক্যাম্পেইন করতে, তো ওখানে আপনি এক নতুন হিন্দু পাবেন, অরবিন্দ কেজরিওয়াল। উনি বলেন যে আমি ছোটবেলা থেকে হনুমানের ভক্ত, আর তাঁর ওপর ভগবান রামের বিশেষ কৃপা দৃষ্টি আছে। ভগবান রামের কৃপা তো তার ভক্তদের সবার ওপরই থাকে, কিন্তু ভক্তেরও তার অনুরূপ হওয়া উচিত। তিনি জানেন না অরবিন্দ কেজরিওয়ালের বাস্তবতাটা ঠিক কি। ভগবান রামও হয়তো এই ব্যাপারটা দেখছেন যে ব্যক্তি বেচারা আন্না হাজারেকে ধোঁকা দিয়েছে, আন্না হাজারে বেচারা নিজেকে হয়তো দোষ দিচ্ছেন। একজন অতি ভালো মানুষ, যিনি ভারতের জন্য বেঁচে আছেন, কি ধরনের ব্যবহার উনি করেছেন। কোথায় ওই লোকপাল চলে গেল? লোকপালকে নিয়ে গোটা লড়াই কোথায় চলে গেল? আজ ওনার ব্যবহার কি রকম? আর আজকে মানুষ কি ধরনের ব্যবহার করছে? রাজনীতিকে কোথায় নিয়ে যাবে? আমার মনে হয় দিল্লির জনগণ এবার অবশ্যই ওনার এই বাস্তব চেহারাকে দেখে এবার জবাব দেবে, অবশ্যই জবাব দেবে। আর এটা কি সত্যি নয় যে ঘোষণা পূজারী আর পণ্ডিতদের জন্য দিল্লিতে মোল্লা আর মৌলবীদের এদের দ্বারা দেওয়া মানদে, যেটা গত কয়েক মাসেরটা দিতে পারেননি, কয়েক মাসেরটা দিতে পারেনি। আর যখন এই বিষয়টা উঠল তখন উনি সেই বিষয়টার সাথে পূজারীকেও জুড়ে দিলেন, যাতে পূজারী তখন ওনার বিরোধিতা করে, ওরা এদের বিরোধিতা করে, তারপর বলে দেবে যে এই সব বিরোধিতার কারণে দিতে পারেনি। অর্থাৎ অর্থাৎ এই ব্যবস্থাপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? তাহলে আপনি 10 বছর ধরে কি করছিলেন? এই প্রশ্নটা করা উচিত। পূজারীদের আপনি 10 বছর আগে ঘোষণা করেননি কেন? কেন করেননি আপনি? কিন্তু আমরা দিল্লিতে যাব অবশ্যই ইন্দ্রপ্রস্থ বানানোর জন্য, আর ইন্দ্রপ্রস্থে কাল থেকে লড়াই শুরু হবেই হবে। দিল্লির জনগণ অবশ্যই এদিকে মনোযোগ দেবেন। আর দ্বিতীয়ত, যেটা উনি সবে বক্তব্য রেখেছেন, করোনা মহামারীর সময়ও গোটা দেশ দেখেছিল উত্তরপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ডের মানুষের সাথে কি ধরনের ব্যবহার করেছিল সেই সময় দিল্লির কেজরিওয়াল সরকার। তাদের জলের কানেকশন কেটে দেওয়া হয়েছিল, তাদের রেশন কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছিল, তাদের বাড়িতে জোর করে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল, তাদের রোজগার ছিনিয়ে নেওয়া হয়েছিল। এই ব্যবহার ছিল। ইলেকশন হলো তারই একটা সুযোগ। জনতা জনার্দন তার হিসাব করবেই করবে, তাদের কাছ থেকে এর হিসেব অবশ্যই নেবে। আরো একটা ছোট্ট ব্রেক নিয়ে নেব, আর তাড়াতাড়ি ফিরে আসব যোগী আদিত্যনাথের সঙ্গে। ওয়েলকাম ব্যাক। আমাদের সঙ্গে রয়েছেন যোগী আদিত্যনাথ। যোগীজি, আমি শেষ প্রশ্নটা আপনার কাছে জানতে চাই যে এই যে কোটি কোটি মানুষ কুম্ভে এসছেন আস্থা আর বিশ্বাস নিয়ে, আপনার প্রতি একটা কৃতজ্ঞতার অনুভূতি নিয়ে ফিরছেন, আপনি কি চান তারা যখন দেশে ফিরবেন, দুনিয়াতে যাবেন, তখন কি বার্তা নিয়ে যাবেন? দেখুন, আমি তো এখানে এরকম বিনম্র সেবা ভাবনার সাথে আমাদের সরকার এখানে কাজ করছে। এই সম্পূর্ণ দৃষ্টি আর এই পুরো ভিশন মাননীয় প্রধানমন্ত্রীজির, মোদিজির প্রতি ধন্যবাদ জানান। আর কুম্ভের একটা বার্তা অবশ্যই নিয়ে যাবেন, আর মহাকুম্ভীর একটাই বার্তা, একতাতেই অখণ্ড থাকবে এই দেশ, একতাতেই। আর একতার এই বার্তা গোটা দেশের মধ্যে পৌঁছানো উচিত, গোটা দুনিয়ার মধ্যে পৌঁছানো উচিত। আর এই বার্তাই হলো এই মহাকুম্ভের। না জাতি, না বন্ধন, না ভাষা, না জায়গা,
কোনো রকম কোনো ভেদাভেদ নেই, সবাই মিলে এক মহা মিলনে এসে মা গঙ্গা, যমুনা আর সরস্বতীর আশীর্বাদ পাচ্ছে, সঙ্গমে ডুব দিচ্ছেন। এটা নতুন ভারতের সেই দৃশ্য যেটা প্রতিটা ভারতবাসীকে নিজের দিকে আকর্ষিত করে। আর এর একটাই বার্তা আছে, আর সেটা হলো একতার, রাষ্ট্রীয় একতা। অখণ্ডতার জন্য এই একতার প্রয়োজন আছে, আর একতার পথে আমরা চলব। তাহলে সনাতন ধর্মও সুরক্ষিত থাকবে আর আমাদের দেশও অখণ্ড থাকবে। যোগীজি, আপনি ইন্ডিয়া টিভির মঞ্চে এসেছেন আর আপনি হাজার হাজার মানুষের সামনে আপনি এই কুম্ভ সম্পর্কে বললেন। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক অভিনন্দন। রাজাজি, আমি আপনাকে আর আপনার গোটা টিমকে আরও একবার মহাকুম্ভের এই আয়োজনের জন্য হৃদয় থেকে অভিনন্দন জানাই, আর বিশ্বাস করি যে ইতিবাচক দৃষ্টিকোণ মহাকুম্ভ সম্পর্কে, ভারত আর ভারতীয়তা সম্পর্কে ইন্ডিয়া টিভির যে নিরন্তর ইন্ডিয়া টিভির দর্শকদের আর অন্যান্য মিডিয়া জগৎ পাবে, আপনার আর আপনার গোটা টিমের আমি মহাকুম্ভের এই আয়োজনে হৃদয় থেকে অভিনন্দন জানাই।